কে কোথায় যাবেন, কার সাথে আলোচনা করবেন, একান্তই ব্যক্তিগত ব্যাপার তাদের, সেই বিষয়ে নিয়ে আমি চর্চা করব না। তবে বাংলার অলিতে গলিতে কান পাতলে এতটুকু জানতে পারবেন যে তৃণমূলের যে দুটো দল ভাগ হয়েছে, একটা ভাগ বকলমে রাজ্যের যে শাসক দল আছে তার সহযোগিতা করছে, এটা অলিতে গলিতে কান পাতলে খবর পাওয়া যাবে। সুতরাং আরাবুল ইসলাম বকলমে যদি বিজেপিকে সহযোগিতা করে, ভাঙড়ের মানুষ কিন্তু জবাবটা দেবে। দেখুন, এই জঙ্গি শব্দটা যিনি খুব ব্যবহার করতেন, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, ইউএপি এখন খেয়ে তিনি বসে আছেন। তা আমি বলবো, আরাবুল ইসলাম মনে হয় তাহলে আমাদের শত্রু দেশে গিয়েছেন, ঘুরে এসেছেন, ওই সম্পর্কে এত জানলেন কি করে, বা তার যোগাযোগ কোথায় কি আছে না আছে, তাহলে একটু তদন্ত করা দরকার। ভাঙড়ের মানুষ যথেষ্ট শান্তিপ্রিয় মানুষ। ভাঙড়ের মানুষ হিংসা চায় না, মারামারি চায় না। যদি হিংসা মারামারি চাইতো, বিগত দিনে 15 বছর যেভাবে পাওয়ার গ্রিড থেকে শুরু করে, অধ্যাপিকাকে জগ ছোড়া থেকে শুরু করে, বিএলআর অফিস থেকে শুরু করে বিভিন্নভাবে যে অনৈতিক কাজগুলো করেছে, মানুষ ঘিরে ধরলে আর উত্তর দিতে পারবে তো? কিন্তু বাংলার মানুষ চায় না। আর আমি হিংসা মুক্ত রাজনীতির পক্ষে সবসময় সওয়াল করি, সওয়াল করে যাব। কে কি সার্টিফিকেট আমাকে দিল, ওতে নিয়ে আমি ভেঙে পড়ি না। দেখুন, এটা ওখানে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন আছে, এন্টি এক্সিট পয়েন্টে সিসিটিভি আছে। যদি একটা বহিরাগত কাউকে দেখাতে পারেন, প্রথম কথা হচ্ছে আমি ঝামেলার পক্ষপাতী নয়, ঝামেলা করার নয়। দ্বিতীয়ত, যে বহিরাগতর কথা বলছেন, একটা প্রমাণ করতে পারবেন না, দায়িত্ব নিয়ে বলছি। তৃতীয়ত, ভাঙড়ের মানুষকে তিনি কি বকলমে আবার বহিরাগত বলে দিচ্ছেন? ভাঙড়ের মানুষকেই বা ভাঙড়ি যারা আছেন তাদেরকে কি বহিরাগত বলা হচ্ছে? এর জবাব কিন্তু ভাঙড়ের মানুষ দেবে। যেভাবে ভাঙড়ের মানুষকে অপমান করা হচ্ছে, এটা ছাড়বে না ভাঙড়ের মানুষ। একটা প্রমাণ দেখাতে বলুন যে আমাদের কর্মীরা যে কোথাও ডিস্টার্ব করছে, একটা দেখাতে বলুন। তবে একটা কথা, আমাদের কর্মী নয়, সাধারণ মানুষকে ভাঙড়ের বলা আছে, যেখানে যা উন্নয়নমূলক কাজ হবে শিডিউল সেখানে টাঙাতে হবে, সাধারণ মানুষকে দেখাতে হবে। 6 ফুটের ঢালাই রাস্তা চওড়া, সেখানে 5.5 ফুট 5 ফুট করে 1 ফুট 1.5 ফুটের টাকা খেয়ে পাবে না। 8 ইঞ্চি গেজ বা 6 ইঞ্চি গেজের ঢালাই রাস্তা 4 ইঞ্চি করবেন, একদম ছাড় দেওয়া যাবে না। ঢালাই রাস্তার আগে ইট বিছোতে হবে, ইট না বিছিয়ে আপনি ঢালাই করে দিয়ে চলে যাবেন। ভাঙড়ের আইএসএফ এর কর্মী কেন, সাধারণ মানুষ প্রস্তুত আছে এগুলোকে আটকাবে। তুমি ভাঙড়ের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন। দেখুন, আমি একটা কথা বুঝি, যে দলে যখন ছিল সে আমার সোনার টুকরো ছেলে, দল থেকে চলে গেল, তার আগে পরে নানান বিশ্লেষণ যুক্ত করতে হবে, ওটা আমি বলবো না। আমি আগের দিনেও বলেছি, আজকেও বলছি, নীতির লড়াই চলতে থাকবে, ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই চলতে থাকবে। পঞ্চায়েত সমিতি বলুন আর পঞ্চায়েত বলুন, জেলা পরিষদ বলুন, কোনো কাজে কাটমানি নেওয়া যাবে না। যে শিডিউল আছে এক্স্যাক্ট কাজ করতে হবে। কাউকে ধমকে চমকে কলকারখানা করতে এসছে, এখানে কোম্পানি সেট আপ করতে এসছে, ভাঙড়ের মানুষের কাজ হবে, সেখানে আপনার গ্যারেজ তার জায়গার সামনে 4টে ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে টাকা তুলবে, ভাঙড়ের এই বদনাম করতে দেওয়া যাবে না। ফলে এর সাথে যারা খাপ খাওয়াতে পারবে তারা থাকবে, যারা খাপ খাওয়াতে পারবে না তারা ছেড়ে বেরিয়ে যাবে। তখন তিনি ফেসবুক লাইভ ছাড়া আর কোনো জায়গায় ক্ষোভ উড়াবার জায়গা পাচ্ছেন না, কারণ তিনি জনমানুষে আসলে মানুষ প্রশ্ন শুরু করবেন, ওনাকে ফেসবুকই করতে হবে। আর আমরা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াই করছি, লড়াই করব। ব্যাপারটা হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল যে লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে, 1,500-এর পরিবর্তে 3,000 দেওয়া হবে। পশ্চিমবাংলার হেভি সংখ্যায় মহিলারা বিজেপি যারা করেননি, বিজেপিকে পছন্দ না করার পরেও তারা কিন্তু ভোট দিয়েছিল।
তার অন্যতম একটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষজন আর্থিকভাবে দুর্বল। 50 থেকে 60% মানুষ সরাসরি এগ্রিকালচার সাথে যুক্ত, যাদের মাসিক ইনকাম পরিবার পিছু গড় ইনকাম 8,000 টাকার নিচে, তাদের জন্য 3,000 টাকাটা অনেকটাই টাকা, সেই আশায় দিয়েছিল। কিন্তু ভোটের পরে বিজেপি ক্ষমতায় আসলো, একের পর এক নিয়ম শুরু করলো। কখনো বলছে পুরুষরা পাচ্ছে, এই অভিযোগে বন্ধ করে দিয়েছিল কিছুদিন। আমরা একদম সহমত, পুরুষ যারা পাচ্ছে তাদের নাম বাদ দেওয়া হোক, যারা এতদিন এই প্রকল্প উপভোগ করেছে পুরুষরা তাদেরকে জেলের মধ্যে রাখা হোক। কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি ভঙ্গ না হয়, বলেছিল সমস্ত মহিলাদেরকে দেবে, কিন্তু দিনের শেষে আমরা কি দেখছি? 12-13 পাতার একটা ফর্ম তৈরি করেছে, যার এমন জটিল ফর্ম তৈরি করেছে ওখান থেকে কিছু নাম বাদ করবে। তারপরে সরকারি কর্মচারীদের বাড়িতে থাকলে সে পাবে না। তারপরে বাড়ির স্ট্যাটাস কি, পাকা বাড়ি না কাঁচা বাড়ি পাবে কি পাবে না। সর্বশেষ কি সংযোজন হলো, যাদের 10,000 টাকার উপরে ইনকাম সেই মহিলারা পাবে না। এর পরেও ক্রাইটেরিয়ার মধ্যে আসার পরেও মহিলারা পাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে যে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, সেই জন্য প্রতিবাদ হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ হবে, চলতে থাকবে। যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পূরণ করতে বাধ্য, সরকারকে পূরণ করতেই হবে, নাহলে এই সরকারের বিরুদ্ধে মহিলারা আগামী দিনে ভোটের বাক্সে অবশ্যই উত্তর দেবে। দেখুন, এই প্রসঙ্গ যখন আসছে, এই প্রসঙ্গে আমি ইতিপূর্বে একাধিকবার বলেছি যখন নতুন তাকে দলে জয়েন করেছিলাম। দেখুন, কোনো মানুষ যদি তার পাস্ট জীবনের কর্মকাণ্ডতে অনুতপ্ত হয়ে সঠিক পথে জনসেবার কাজে নিযুক্ত হতে চায়, তাকে আপনি সুযোগ দেবেন না? সেই মর্মে আপনারা জানেন, তার বক্তব্য দেখবেন, তিনি স্বীকার করেছেন যে অন্যায় বা ভুল তার মাধ্যমে যেগুলো হয়েছিল তিনি সেখানে অনুতপ্ত। তার পরিবর্তে তিনি নতুন করে জীবনযাপন শুরু করতে চাই মানুষের জন্য, সেই মর্মে আমরা তাকে সুযোগ দিয়েছিলাম। ধরুন, এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে থাকে, অসংসদীয় কথা বলছেন, অসাংবিধানিক কথা বলছেন। সরকারটা 5 বছরের, কে ভোট দিল না দিল সেটা ম্যাটার করে না। যখন ওত নিচ্ছেন তখনই প্রত্যেকটা নাগরিককে পরিষেবা দেওয়া তার দায়িত্ব কর্তব্যের মধ্যে বর্তাচ্ছে। এখন ফেলিওর হচ্ছে, পরিষেবা দিতে যখন পারছেন না তখন যে কথাগুলো বলছেন এগুলো অসংসদীয়, অসাংবিধানিক বলে মনে করি। এটা শুধুমাত্র নাম্বার আছে বলে এই নাম্বারের দম্ভ দেখানো হচ্ছে। একটা সময় কিন্তু দেখলে দেখা যাবে বিগত যে সরকারগুলো আজকে ইতিহাসের পাতায় ঠাঁই হয়েছে তারাও নাম্বার দেখাতো। আমি এ ধরনেরও বিধানসভার মধ্যে দেখেছি, আমি উপস্থিত ছিলাম। ট্রেজারি বেঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে আপনাদের এত গুটি কয়েক আছেন বলে টিপ্পানি কাটা হয়েছিল। তারা দেখুন আজকে ইতিহাসের পাতায় ঠাঁই হয়েছে। আমি বলবো যে সরকার চলছে যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। শিক্ষা নিন, যে এই ধরনের ক্ষমতা বা নাম্বারের দম্ভ দেখাবেন না, আপনারাও ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে যাবেন। তাহলে কলকাতায় দেখা যাচ্ছে যে বড় স্কুল, বেসরকারি বড় স্কুল, আজকে সরকারি স্কুল সাপের কামড় খাচ্ছেন পড়ুয়ারা, ভবানীপুরের মতো জায়গা। এখন মিডিয়ার বন্ধুদের অনেক এটা নিয়ে চর্চা করার সময় হয়েছে। এটা শহুরে বাবুদের সমস্যা বলে, এটা গ্রামীণ সমস্যা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আজকে মিডিয়ায় আলোচনা হবে, ডিবেট হবে, ঘন্টাখানেক হতে পারে। আবার শহরে কেন সাপে কাটলো? আরে গ্রামে প্রতি বছরে প্রায় 1,500 মানুষ সাপে কেটে মারা যাচ্ছে পশ্চিমবাংলায়, কোনো চর্চা হয়নি। আমি বিধানসভায় বলেছিলাম এটা নিয়ে। স্নেক আইল্যান্ড যেটা আছে, 5 বছরে সাপে কাটা রুগী দেখলে মারা গেছে 2-4 জন খুঁজে পাবেন। তাহলে এখানে পশ্চিমবাংলা হচ্ছে কেন? সাপে কাটলেই মারা যাচ্ছে কেন? সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা যে অ্যান্টিভেনাম তৈরি হয়, সেটা আমাদের রাজ্যে আর হচ্ছে না। ফলে তামিলনাড়ু থেকে, সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হচ্ছে। ভৌগোলিক অবস্থানগত কারণে তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের যে বিষ
আমাদের ওয়েস্ট বেঙ্গলের চন্দ্রপুরা সাপের সেই বিষ ম্যাচ করছে না। ফলে কি হচ্ছে, এই অ্যান্টিডট বা এভিএস দেওয়ার পরেও এই রোগীগুলো শরীরে অবজার্ভ করতে পারছে না, অনেকে মারা যাচ্ছে বা অনেকে ট্রিটমেন্ট হওয়ার কিছুদিন পরও মারা যাচ্ছে, ক্ষতি হচ্ছে। আমি চাইবো না শহরের মানুষকেও সাপে কাটুক, আর আমি চাইবো না গ্রামের মানুষকেও সাপে কাটুক, কিন্তু চর্চা এটা নিয়ে বেশি বেশি করা দরকার, যে একটা ভয়ঙ্কর সমস্যা। গতকালকেই তো সম্ভবত সেন্সাসের ডিউটি করতে গিয়ে এক সরকারি কর্মচারী সাপের ছোবলের সাপ তাকে কামড়েছে। কেন হবে এগুলো? সচেতনতার অভাব। সাপ আর মানুষের মধ্যে সংঘাতে তো এটা হয়, কেন সংঘাত হবে? আমাদের ডিপার্টমেন্ট কি করছে? মানুষকে সচেতন করতে পারছে না কেন? পশ্চিমবাংলায় 104-5 রকমের সাপ আছে, 4টে সাপ সব থেকে বেশি কাটে। সেই সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে না কেন? দপ্তর আছে, মিনিস্টার আছে, সচিব আছে, বছরে বছরে বরাদ্দ হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের আউটকাম কি হচ্ছে? বাজেট বেড়ে যাচ্ছে, কিন্তু আউটকামটা তখন আমরা দেখাতে পারবো সেই বাজেটের কোনো দাম নেই। আজকে এটা নিয়ে চর্চা হচ্ছে কলকাতা শহরে নামি দামি একটা স্কুলে সাপে কেটেছে বলে, কিন্তু গ্রামে প্রতিনিয়ত দেখুন প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, হাই স্কুলে দেখুন এই ধরনের ঘটনা প্রায় আপনারা পাবেন। এই আমি ইচ্ছা করে শহরের ব্যাপারটা বললাম, আর আমি এটা নিয়ে গবেষণা আছে আমার। হ্যাঁ, আমার গবেষণা আছে এটা নিয়ে। তো স্নেক আইল্যান্ড যেটা আছে, স্নেক আইল্যান্ড, হ্যাঁ, বারুইপুরে দেখা যাচ্ছে যে আটগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বারুইপুর আপনারই পাশে। কাক কাকের মাংস খায় না, এটা আমরা শুনেছি, কিন্তু আমরা কি দেখছি, এই ধরনের ঘটনা ঘটছে। কারণ খোঁজ নিলে দেখা যাবে ওখানে ভাগ বাট্টার লড়াই। কারণ বিজেপিতে যেভাবে তৃণমূলীকরণ হয়েছে, তৃণমূলের যে রোগগুলো আছে প্রত্যেকটা আস্তে আস্তে ঢুকবে। শুরুতেই দেখছিলাম কলকাতার থানাতে তালা লাগিয়ে দিয়েছে বিজেপি কর্মীরা। তৃণমূলের আমলে ছিল, তৃণমূলের কর্মীদের ভয়ে থানার অফিসার টেবিলের নিচে লুকোচ্ছিল, আর বিজেপির আমলে এসে থানার তালা লাগিয়ে দিচ্ছে। এই ধরনের অহরহ ঘটনা ঘটছে এই তৃণমূলীকরণের ফলে। এই দিনগুলো দেখতে হচ্ছে। দিলীপ ঘোষ এনকাউন্টারটা দেখুন, ইউনিভার্সিটির অভ্যন্তরীণ ব্যাপারটা সম্পূর্ণই ভাইস চ্যান্সেলর স্যার দেখেন। ওই প্রিমিসেসে কি হবে না হবে, ইভেন পুলিশ ঢুকবে কি ঢুকবে না, সেটা সম্পূর্ণ ইউনিভার্সিটির অথরিটির উপর নির্ভর করে। আপনি যে লেখা আছেন, সে লেখার আগে পরে কিছু আছে না নাই সেটা আমাকে জানা দরকার। কারণ যাদবপুরের ইউনিভার্সিটির মতো তাৎপর্যপূর্ণ জায়গাতে শুধুমাত্র ওইটুকু লিখে দেবে, আমার এটা হচ্ছে না, কিছু আগে পরে নিশ্চিতভাবে থাকবে। কারণ যাদবপুরের ইতিহাস শুধুমাত্র ভারত স্বাধীন এই কটা দিনের ইতিহাস নয়। ভারত স্বাধীনতা সংগ্রামে যাদবপুরের ভূমিকা অন্যবাদ্য আমরা জানি। সুতরাং ওখানকার ছেলেমেয়েরা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা যোগ্যতার সাথে তারা দাপিয়ে বেড়াচ্ছেন, চাকরিও করছেন, দেশ এগিয়ে যেত তাদের ভূমিকা আছে। ওখানে কি কি লেখা আছে আমাদের একটু ভাবা দরকার। কারণ যাদবপুর সম্পর্কে অনেক ভুল তথ্য পরিবেশন হচ্ছে আজকাল দেখছি। সিসিটিভি ফুটেজ, সিসিটিভি নাকি নাই, সেটা পরবর্তী দেখলাম সিসিটিভি আছে। জাতীয় সঙ্গীত নাকি গাওয়া হয় না, বা বন্দে মাতরম নাকি গাওয়া হয় না, কিন্তু পরবর্তীতে যেসব ফুটেজগুলো বার হচ্ছে, যে বাস্তবের সাথে যেই তথ্য পরিবেশন করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে, বিস্তর ফারাক দেখতে পাচ্ছি। এসএসকেএমে দেখা যাচ্ছে যে চিকিৎসা করাতে এসে গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে, 3 জন আহত। কলকাতা তো দুর্দাতার যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তাদের কাজগুলো মধ্যে তো এগুলো বর্তায়। কাউন্সিলরদের কাজগুলো কি কি, লেখাগুলোকে দেখা। অবশ্যই হসপিটাল প্রিমিসেসে হসপিটালের সুপারিনটেন্ডেন্ট স্যারের এখতিয়ারের মধ্যে পড়ে, কিন্তু রাস্তার বিভিন্ন রোডে দেখবেন গাছপালাগুলো কি অবস্থা হয়ে আছে। এসএসকেএম এর কথা বলছেন আপনি, এটা তো এগুলো তো হচ্ছে। শুধু তাই নয়, চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে আনুষঙ্গিক যে বিষয়টা আছে, তৃণমূলের আমলের যে অবস্থায় চলত,
এখনো একই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। দিলীপ ঘোষ তিনি এনকাউন্টারের কথা বলছেন খড়গপুরে, গতকালই বলছিলেন যারা নেশা করে মাফিয়া তাদেরকে এনকাউন্টারের, আজকে দিলীপ ঘোষ নিজেই এয়ার গান নিয়ে শুটিং প্র্যাকটিস করছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে ক্ষমতায় আছেন, মিনিস্টার আছেন, তিনি যে কথা বলবেন সে কথা এখন, এই কথাগুলো এখন বাণী হয়ে দাঁড়াবে। মমতা ব্যানার্জির এপাং অপাং ঝপাংও এখন কবিতা হয়ে গিয়েছিল একটা সময়, কারণ তিনি চিফ মিনিস্টার ছিলেন। এখন ইনি এখন মন্ত্রী আছেন, তো কথাগুলো বাণী। ব্যাপারটা হচ্ছে নেশা যারা করছেন তাদেরকে এনকাউন্টার করার কথা বলছেন, তো নেশা জাতীয় দ্রব্যটা এসে পৌঁছাচ্ছে কেন তাদের হাতে? আপনাদের সরকার, আপনাদের প্রশাসন কি করছে? এত গাঁজা আসছে কোথায়? ড্রাই স্টেট করতে পারছেন না কেন? বিধানসভায় তো আমি বলেছিলাম মদ বন্ধ করে দেন, সেগুলো বন্ধ হচ্ছে না কেন? আপনাদের দলের বিগত দিনে যখন সরকারে ছিলেন না আপনারা, তখন বলেছিলেন এই লটারিগুলো বন্ধের কথা। লটারিগুলো এখনো বন্ধ করতে পেরেছেন? নেশা জাতীয় দ্রব্য যদি আমাদের এলাকায় এসে না পৌঁছালি, এলাকায় কেউ নেশা করবে না। এসে পৌঁছাচ্ছে কিভাবে সেটা বন্ধের আগে উদ্যোগী হন। আর সেটাকে আটকানোর জন্য প্রশাসন আছে, তারা আটকাতে পারছে না। আপনাদের দলের নেতাদের সেখানে প্রভাব থেকে যাচ্ছে, সেগুলো আগে করুন। এনকাউন্টার কোনো সমস্যার সমাধান হতে পারে না।